নমস্কার। ক্লাস 12-এর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। বিশেষ করে অভিনন্দন জানাই আমাদের মানিকজোড় কামিনী কুমারী হাই স্কুলের সমস্ত ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে। আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিওগ্রাফির মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা ঘরে বসেই পড়াশোনা করতে পারো। তাই আজকে আমি তোমাদের পরিবেশবিদ্যার একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি। পরিবেশবিদ্যার আজকে জীববৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। এটা বলার আগে একটা কথা বলতে চাই যে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি সমস্ত বিষয়ের সঙ্গে পরিবেশ কথাটি যুক্ত রয়েছে, সেটা আমরা পড়েছি, দেখেছি। যেমন পরিবেশ বিজ্ঞান, পরিবেশ ইতিহাস, এরকম একটা ব্যাপার। এবং 11-12-এ আলাদা করে পরিবেশবিদ্যা ও যে সাবজেক্ট তাকে স্থান দেওয়া হয়েছে। তো আমাদের কাছে পরিবেশ এতটা গুরুত্বপূর্ণ কিসের জন্য, বা পরিবেশ সম্পর্কে আমরা এত কিছু জানবো পড়বো কিসের জন্য, আমাদের এর ভবিষ্যৎ কী না। আমরা যদি এর ঠিকানা খুঁজতে যাই বা ভবিষ্যৎ খুঁজতে চাই, তাহলে আমরা লক্ষ্য করব আমরা যেখানে বসবাস করছি সেটা হচ্ছে পরিবেশ। আমাদের আশেপাশে সমস্ত কিছু জিনিসপত্র, বলতে গেলে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং সমস্ত যে বাস্তুতন্ত্র, সব কিছু নিয়ে কিন্তু পরিবেশ। আর সেই পরিবেশ যদি সুস্থ না থাকে বা স্বাভাবিক না থাকে, তাহলে আমাদের অস্তিত্ব একেবারে শূন্য, আমরা এটা বলতে পারি। তাই পরিবেশের দিকটা আমাদেরকে ভাবায় এবং আমাদেরকে ভাবতে হবে যে পরিবেশ যাতে আমাদের সুস্থ থাকে, পরিবেশের সমস্ত উপাদান যাতে স্বাভাবিক থাকে এবং সুষ্ঠুভাবে যাতে সমস্ত জীবজগৎ পরিবেশে বসবাস করতে পারে। সেই জন্য পরিবেশকে সেই জীবজগতের যে উপযুক্ত করে তোলার ক্ষেত্রে আমাদেরকে পরিবেশ সম্পর্কে জানতে হবে। পরিবেশের মঙ্গলার্থে যে সমস্ত কার্যকলাপ সেগুলো আমাদেরকে করতে হবে, সেসব ধারণা আমাদেরকে বিকাশ করতে হবে। তাই পরিবেশবিদ্যাকে স্থান দেওয়া হয়েছে। এবার চলে আসি আমাদের প্রথম অধ্যায়, জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য, বা ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি। এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। তো এক কথায় যদি আমরা বলি জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য কি না, যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা যে কোনো একটা পরিবেশে যে জীবেদের মধ্যে যে বিভিন্নতা লক্ষ্য করা যায়, ভ্যারাইটিস লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য। মানে কি, মানে একটা পরিবেশে বিভিন্ন প্রকার যে সজীব উপাদান রয়েছে, সেই সজীব উপাদান যে তার মধ্যে যে বিভিন্নতা বা ভেদ, সেটাকেই আমরা জৈব বৈচিত্র্য রূপে তুলে ধরছি। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে একটা বাগানে বিভিন্ন ফুল গাছ রয়েছে, বিভিন্ন প্রকার ফুল ফুটছে, সেটা একটা জৈব বৈচিত্র্যের বা জীব বৈচিত্র্যের উদাহরণ। আবার কি না, আমরা বিভিন্ন যে চিড়িয়াখানা দেখি বা জাতীয় উদ্যান দেখি বা জঙ্গল, সেখানে বিভিন্ন প্রকার জীব রয়েছে, বিভিন্ন প্রকার জঙ্গলে বিভিন্ন প্রকার উদ্ভিদ রয়েছে, সেগুলো জৈব বৈচিত্র্যের উদাহরণ। বা এরকমও বলতে পারি কোরাল দ্বীপ, কোরাল দ্বীপে বিভিন্ন কালারের বা রঙের আমরা কোরাল দেখতে পাই, সেটাও জৈব বৈচিত্র্যের মধ্যে পড়ে। এই জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য কথাটি বা শব্দটি প্রচলন করেছেন ওয়াটার রোজেন। ওয়াটার রোজেন 1985 খ্রিস্টাব্দে এই বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেছিলেন। এবং প্রখ্যাত বা বিখ্যাত সমাজবিজ্ঞানী ই.ও. উইলসন, তাকে বায়োডাইভার্সিটির আমরা জনক বলে মানি। তাহলে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রচলন করেছেন ওয়াটার রোজেন 1985 খ্রিস্টাব্দে। কিন্তু এই জীববৈচিত্র্য বা জৈব বৈচিত্র্যের যদি জনক হিসাবে আমরা দেখি, তাহলে আসবে ই.ও. উইলসনের নাম। 2017 সালে একটা প্রশ্ন এসেছিল
এনভায়রনমেন্টাল স্টাডিজে যে জৈব বৈচিত্র্য কথাটি প্রচলন কে করেছিলেন। ওখানে অপশান দেওয়া ছিল শুধুমাত্র ও উইলসন ছিল, আর আরও তিনটে আলাদা আলাদা বিজ্ঞানীর নাম ছিল। ওখানে কিন্তু ওয়াটার রোজনের নাম ছিল না। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে বাধ্য হয়ে ওই ও উইলসনের নামটা লিখতে হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখি, শব্দটি জৈববৈচিত্র্য শব্দটি বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলন করেছেন ওয়াটার রোজেন। রিও ডি জেনেরিতে একটা জৈববৈচিত্র্য সংক্রান্ত সমাবেশ হয়েছিল, নাম হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। সেই কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটিতে জৈববৈচিত্র্যের সংজ্ঞা নিরূপণ করা হয়েছিল। এই সংজ্ঞাতে ঠিক এরকমভাবে বলা হয়েছিল যে কোনো জলজ বাস্তুতন্ত্র বা স্থলজ বাস্তুতন্ত্র বা সব রকমের বাস্তুতন্ত্রে উপস্থিত জীবেদের মধ্যে যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতান্ত্রিকগত যে বিভিন্নতা লক্ষ্য করা যায় তাকে জৈব বৈচিত্র্য বলা হয়। আরেকবার রিপিট করি, ওখানে ঠিক এভাবে বলা হয়েছিল কোনো জলজ বাস্তুতন্ত্রে বা স্থলজ বাস্তুতন্ত্রে বা সব রকমের বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন জীবেদের মধ্যে যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতান্ত্রিকগত যে বিভিন্নতা লক্ষ্য করা যায় তাকে জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। এবার আমাদের এই জৈব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। এই বায়োডাইভার্সিটি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? জৈব বৈচিত্র্যের গুরুত্ব যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো প্রত্যক্ষ এবং পরোক্ষ রূপে আমরা জৈব বৈচিত্র্যের উপর খুব ভালো রকমভাবে নির্ভরশীল। আমি কতগুলো পয়েন্ট দিয়ে এভাবে ছক বানিয়ে ফেলেছি, তোমরাও খাতায় বানিয়ে ফেলতে পারো, তাতে তোমাদের নিজেদেরও সুবিধা হবে মনে রাখতে। তো গুরুত্ব বা মূল্য যদি দেখতে যাই তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখতে পাবো খাদ্যের উৎস হিসাবে। আমরা সবাই জানি সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক বা খাদ্য উৎসের প্রথম সারিতে ওরা থাকে। ওদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন খাদ্য আমাদের বিভিন্ন প্রাণীদেহে সঞ্চারিত হতে থাকে এবং শক্তি যোগান দিতে থাকে। তাই খাদ্য হিসাবে আমরা উদ্ভিদের উপর খুব ভালো রকমভাবে নির্ভরশীল। এছাড়াও উদ্ভিদ ছাড়াও বিভিন্ন প্রকার প্রাণীর যে মাংস, মাছ ইত্যাদির উপর আমরা নির্ভরশীল খাদ্যের জন্য, আর সেগুলোর সমস্ত কিছু জৈব বৈচিত্র্যের কারণে। যেমন একটা উদাহরণ দিই, ডেলি যদি তোমাকে শাক ভাত খেতে বলা হয়, ভালো লাগবে? এক প্রকার উদ্ভিদ দিয়ে এক প্রকার খাবার দিয়ে প্রত্যেক দিন খেতে ভালো লাগবে না। তাই আমরা রুচি পরিবর্তন করি, আজ অমুক তরকারি কাল তমুক তরকারি, বা একদিন রাত্রে রুটি বা মাংস মাছ, এভাবে আমরা রুচি পরিবর্তন করে করে খাই। আর জৈব বৈচিত্র্য যদি না থাকতো তাহলে আমরা এই ভ্যারাইটিস খাবার খেতে পারতাম না, এক প্রকার খাবার খেয়ে আমাদেরকে থাকতে হতো। তাই জৈব বৈচিত্র্যের গুরুত্ব খাদ্য হিসাবে অপরিসীম। দ্বিতীয় পয়েন্ট চলে আসি, সমৃদ্ধ কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রে বিভিন্ন খাদ্য উৎপাদন, উচ্চ ফলনশীল চাষ, এগুলো জন্য আমাদের বায়োডাইভার্সিটি। তোমরা জানো ধানের বিভিন্ন প্রকার রয়েছে, আন্তঃপ্রজাতি রয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার গম রয়েছে, সেরকম বিভিন্ন প্রকার ফল রয়েছে, শাকসবজি রয়েছে, সমস্ত কিছু। তো বর্তমান যদি আমরা চাষযোগ্য মোট উদ্ভিদ প্রজাতি দেখি তাহলে হচ্ছে কাছাকাছি 2500। শুধু কি খাদ্য হিসাবে আমরা সবুজ উদ্ভিদকে দেখি? না, খাদ্য ছাড়াও নানা রকম প্রসাধন সামগ্রী, ওষুধ ইত্যাদি হিসাবে এই সমৃদ্ধ কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় পয়েন্টে চলে আসি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। অবশ্যই জৈব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীরকমভাবে না, এই পরিবেশে বসবাসকারী সমস্ত জীবকুল উদ্ভিদকুল একে অপরের উপর নির্ভরশীল। খাদ্য শৃঙ্খল আমরা ক্লাস 10 বা 9 পড়েছি, খাদ্য শৃঙ্খল। ওখানে বলা ছিল যে
ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় পাখি, পাখিকে খায় মানুষ বা বাঘ, এরকম। তো এরকমভাবে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক বিভিন্ন শ্রেণীতে ভাগ করা রয়েছে। এতে একটা ব্যালেন্স বা সাম্যতা রক্ষা পাচ্ছে পরিবেশে। যে কোনো একটা প্রজাতির সংখ্যা যদি কমে যায় তাহলে আরেকটি প্রজাতির সংখ্যা বেড়ে যাবে। তাই এই পরিবেশের ভারসাম্য রক্ষাতে জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার চলে আসি যে ড্রাগ ও ওষুধের উৎস হিসাবে। শুধু বললাম যে খাবার হিসাবে আমরা জৈব বৈচিত্র্যের উপর নির্ভরশীল নয়, বিভিন্ন প্রকার ওষুধ মানুষের রোগ নিরাময়, স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তোমরা জানো। যেমন নাম বললেই তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে মরফিন, কুইনাইন, রেসারপিন, ক্যাফিন, অ্যাট্রোপিন, এই সমস্ত উপক্ষারগুলো কি করে আমাদের ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ, ড্রাগ তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে জানো বাসক, তুলসী, কালমেঘ, থানকুনি, কুলেখাড়া, শতমূলী, সজনে, ধৃতকুমারী, সিংকোনা, নিম, এই সমস্ত কিছু কিন্তু ড্রাগ ও ওষুধ হিসাবে ব্যবহার রয়েছে। এই কয়েকটা ভেষজ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তোমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো আমি পরে দেখাবো, পরের ক্লাসে। এবার চলে আসছি পরের পয়েন্টে, অর্থনৈতিক গুরুত্ব। দেখো, যে কোনো দেশে যদি কোনো দেশে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্যের প্রচুর সম্ভার থাকে, তাহলে সে দেশ তত অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে। কিভাবে না, বিদেশে রপ্তানি এবং বিদেশ থেকে আমদানির একটা ব্যবসা বাণিজ্য চলে, তোমরা সেটা শুনেছো। এবারে আমাদের দেশে যদি প্রচুর পরিমাণে জৈব বৈচিত্র্য সমৃদ্ধ হয়, তাহলে আমরা কি করব, বিদেশে রপ্তানি করতে পারি, আর তার থেকে আমাদের অর্থনৈতিক দিক সমৃদ্ধ হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে। তাতে আমাদের বিভিন্ন রকম সেই পুঁজিকে লাগিয়ে আমরা আমাদের দেশ উন্নত করতে পারি, শিল্প করতে পারি। পরেরটায় চলে আসি, পরিবেশ রক্ষা। অবশ্যই পরিবেশ রক্ষাতে জৈব বৈচিত্র্যের ভূমিকা রয়েছে। যেমন ভারসাম্য রক্ষা বললাম, ভারসাম্য রক্ষা ছাড়াও রয়েছে পরিবেশ রক্ষা, যেমন হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, তারপর হচ্ছে বৃষ্টিপাত ঘটানো, এই সমস্ত কিছুতে মৃত্তিকা ক্ষয় রোধ, এই সমস্ত কিছুতে কিন্তু আমাদের জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরেরটায় আসি, জ্বালানি। আমরা জ্বালানির জন্য কাঠের উপর যেমনই নির্ভরশীল, তেমনি জীবাশ্ম জ্বালানির উপরেও কিছুটা নির্ভরশীল। যেমন হচ্ছে যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, এই সমস্ত কিন্তু ওই জৈব বৈচিত্র্যের দেহ চাপা পড়ে সাধারণত তৈরি হয়েছে। তো সেসব ক্ষেত্রে জৈব বৈচিত্র্যের ভূমিকা রয়েছে। আর এছাড়া তো জ্বালানি রূপে আমরা কাঠ, খড় এগুলো ব্যবহার করে থাকি, এগুলো সরাসরি জৈব বৈচিত্র্যের ভূমিকা রয়েছে। আচ্ছা, পরেরটায় চলে আসি, শিল্প বিস্তার। শিল্প বিস্তার ক্ষেত্রে অবশ্যই জৈব বৈচিত্র্যের ভূমিকা রয়েছে। কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি না, বিভিন্ন রকম যে জীবজ উৎস, সেখান থেকে আমরা গৃহ নির্মাণ সামগ্রী, ফাইবার, তন্তু, রঞ্জক, রাবার, তেল, ডাই, বিভিন্ন বনস্পতি ইত্যাদি আমরা উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ থেকে সংগ্রহ করতে পারি, আর সেগুলি থেকে বিভিন্ন প্রকার শিল্প গড়ে ওঠে। রাবার ইন্ডাস্ট্রি, রাবার গাছের তরুক্ষীর থেকে যে পদার্থ পাওয়া যায় সেখান থেকে রাবার তৈরি হয়। এরকমভাবে ফার্নিচার বা আসবাবপত্র, সেগুলোকে লাগিয়ে বিভিন্ন রকম পরিকাঠামো তৈরি করা ইত্যাদি আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি। আচ্ছা, পরটায় চলে আসি, জৈব সার প্রস্তুতিতে। অবশ্যই এই যে বর্তমান যুগে যাতে মৃত্তিকা দূষণ, জল দূষণ যাতে না হয়, তাই এই রাসায়নিক সার এর বদলে আমরা জৈব সারের ব্যবহার গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখেছি। এই জৈব সার প্রস্তুতি অনেক রকমভাবে করা হয়, বায়ো ফার্টিলাইজার বলা হয় তাকে। বিভিন্ন মরা পচা জৈব দেহ থেকে বা
গাছের পাতা, খসে পড়া পাতা বা বিভিন্ন প্রাণীজ পদার্থ মাটি চাপা দিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন রকম জৈব সার প্রস্তুত করি। আর সেই জৈব সার হচ্ছে পরিবেশের ক্ষতি করে না। তাই এই জৈব সার প্রস্তুতিতেও জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। এবার দেখো, আসবাবপত্র, বনজ সম্পদ, কৃষ্টিগত গুরুত্ব রয়েছে। কৃষ্টিগত গুরুত্ব কিছুই নয়, যেমন হচ্ছে জৈব বৈচিত্র্য থেকেই মানুষ বিভিন্ন রকম সৌন্দর্যবোধক জিনিসপত্র, সামগ্রী করে থাকে, সংগ্রহ করে থাকে। যেমন হচ্ছে আসবাবপত্র নির্মাণের কাঠ, তারপর হচ্ছে পশু চর্ম, অস্থি ইত্যাদি সংগ্রহ করে থাকে। এটা সৌন্দর্যবোধ বা প্রাকৃতিক সৌন্দর্য, যেমন বিভিন্ন প্রকার আমরা দেখতে পাই না পার্কে গেলে বা চিড়িয়াখানাতে গেলে, এইগুলো এই কৃষ্টিগত দিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জৈব বৈচিত্র্য। পরে আসি নান্দনিক মূল্য। নান্দনিক মূল্যটা ঠিক কৃষ্টিগত গুরুত্বের থেকে একটু খালি আলাদা। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন রকমভাবে যে ট্যুরিস্ট স্পটসগুলো রয়েছে, যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা আকৃষ্ট হয়ে পড়ি, আমাদের মন আকুল করে। যেমন ঝর্ণা, সমুদ্র, পাহাড়, অরণ্য মানুষ দেখতে চায়, তেমনি বিভিন্ন রকম ন্যাশনাল পার্কে পশু পাখি ইত্যাদি রয়েছে, সেগুলো আমরা অভিযানে যাই, জঙ্গল অভিযানে দেখতে। সুন্দরবন যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, সুন্দরবনে আমরা সবাই বাঘের টানে যায়, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যায়। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন রকম হরিণ রয়েছে, আরও সামুদ্রিক বিভিন্ন রকম কাঁকড়া, মাছ, এগুলো দেখতে পারি। পরেরটায় আসি, লাস্ট, যেটা হচ্ছে সাংস্কৃতিক মূল্য। সাংস্কৃতিক মূল্য কি না, আমাদের বিভিন্ন ধর্মের দেশ এটা, তো বিভিন্ন ধর্মের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক দিকগুলো আমাদের দেশে ফুটে ওঠে। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, মা কালীর পুজোয় আমরা জবা ফুল ব্যবহার করে থাকি। এছাড়াও শিবের মাথায় আমরা ধুতরা ফুল দিই। তারপর হচ্ছে ঘরে গোপাল পুজোয় তুলসী পাতার ব্যবহার রয়েছে। দেবদেবীর বিভিন্ন বাহন, যেমন হচ্ছে গণেশের মুশিক, লক্ষ্মীর পেঁচা, মহাদেবের বৃষ, দুর্গার সিংহ, এই সমস্ত কিছু আমরা সাংস্কৃতিক দিকগুলো আমরা লক্ষ্য করি আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে। আরও বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণীকে পূজা করা হয়, তাদের সমস্ত কিছু সাংস্কৃতিক মূল্য আমাদের দেশে এগুলো রয়েছে। তো এই হলো জৈব বৈচিত্র্যের গুরুত্ব। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে আমাদের জীবনযাত্রা বা সভ্যতার অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে জৈব বৈচিত্র্য, আর তার গুরুত্ব বা মূল্য আমাদের কাছে অপরিসীম। তো আজকে এই পর্যন্ত থাকুক, পরের ক্লাসে একটু একটু করে আলোচনা হবে। এতটুকুর মধ্যে যদি কারো কোথাও কিছু সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই কমেন্টসে জানিও। আমি পরের ক্লাসে চেষ্টা করব না হয় ওগুলোকে রিজলভ করার। এবার বলি, পরিবেশবিদ্যার বই কী কী কিনলে ভালো হয়। টেক্সট বই বা রেফারেন্স বই হিসাবে তোমরা কিনতে পারো সেন সাঁতরা বা সাঁতরা পাবলিকেশনের বই রয়েছে একটা, আর আরও রয়েছে বাণী সংসদের বই আছে, নির্মলা লাইব্রেরির বই রয়েছে, এগুলো কিনতে পারো, সুবিধা হবে। তো সবাই ঘরে থাকো, সাবধান থাকো, পরের ক্লাসে দেখা হবে।